বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। ডাক্তার খাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত শ্রেণী শিক্ষা কার্যক্রম, অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমরা যারা আমার সাথে আছো তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতদিনে নিশ্চয়ই অনেকগুলো বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ে অনেকগুলো ক্লাস পেয়েছো আশা করছি। তারপরেও যেহেতু আজকে রুটিনে নির্ধারিত ক্লাসটি আমাকে নিতে হচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যে বিষয়টি যে অধ্যায়টা আমাকে পাঠদান করতে বলা হয়েছে, আমি সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে চলো আমরা মূল পাঠদান শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পৃথিবীতে আমরা মনুষ্য জাতি, মানব জাতি ছাড়াও অনেক জীবজন্তু আছে, অনেক প্রাণী আছে, অনেক পশু পাখি আছে, সামুদ্রিক প্রাণী রয়েছে, তাই না? সবই সৃষ্টিকর্তার সৃষ্টি। তবে সকল জীবজন্তু পশু প্রাণীর মধ্যে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব, যাকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, তাই না? সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন। কারণ এই যে আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের সাথে অন্যান্য প্রাণীর পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে বিবেক বা বুদ্ধিমত্তা, তাই না? এই যে বিবেক বুদ্ধিমত্তা দিয়ে মানুষ কি করছে, যুগে যুগে, দিনের পর দিন, যুগের পর যুগ মানুষ বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, প্রতিকূল পরিবেশ, আবহাওয়া সবকিছুর সাথেই যুদ্ধ করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আজকের এই আধুনিক সমাজে এসে, আধুনিক পরিবেশ পরিস্থিতির সাথে এসে আমরা কি হয়েছি, উপনীত হয়েছি, তাই না? সৃষ্টির শুরুতেই কিন্তু মানুষ ছিল প্রকৃতির কাছে অসহায়। প্রকৃতির কাছে আমরা ছিলাম অসহায়। আমাদের প্রকৃতির সাথে রীতিমতো বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে রীতিমতো যুদ্ধ করে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করতে হয়েছে, বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। এবং এই কৌশল পদ্ধতি প্রক্রিয়া এগুলো অবলম্বন করতে গিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানুষকে কি করতে হয়েছে, একে অপরের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়েছে, তাই না? সাহায্য সহযোগিতার প্রয়োজন থেকে মানুষ আস্তে আস্তে গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করতে শুরু করেছে। এই যে গোষ্ঠীবদ্ধ বসবাস করতে মানুষ শুরু করলো বা তাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন হলো, এই যে এই মানসিকতার বোধ থেকেই সৃষ্টি হয়েছে আস্তে আস্তে এই গোষ্ঠীবদ্ধ জীবনযাপন প্রণালী থেকেই সৃষ্টি হলো কি জানো তোমরা? সৃষ্টি হয়েছে সমাজ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়, বাংলাদেশের সমাজ। আশা করি তোমাদের সবার সামনে বই আছে, পৃষ্ঠা 40 পৃষ্ঠা, পঞ্চম অধ্যায়, বাংলাদেশের সমাজ। তাহলে বাংলাদেশের সমাজ আলোচনা করতে গেলে বাংলাদেশটা কি রাষ্ট্র, তোমরা খুব ভালো করেই জানো। এবং সমাজ কি, প্রথমে আমাদের জানতে হবে যে সমাজ কি। আমি আমার আলোচনা শুরুতেই সমাজ সম্পর্কে নিশ্চয়ই তোমরা একটু ধারণা পেয়ে গেছো। তারপরও চলো আমরা দেখি সমাজ কাকে বলে। সমাজ কি? সমাজ হচ্ছে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। ঠিক আছে মেয়েরা? তাহলে সমাজ কাকে বলে? মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। আরেকটু ইলাবোরেটলি বা একটু বিস্তৃতভাবে বলতে গেলে সমাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা আলোকে তোমরা সংজ্ঞাটা আরো সুন্দর করে লিখতে পারবে। সমাজ তোমরা মেয়েরা স্লাইডে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সমাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় সমূহ। ঠিক আছে, সমূহ বানানটা আমি দুঃখিত, একটু ভুল এসছে মেয়েরা, সমূহ বানানটা তোমরা একটু ঠিক করে নিও।
প্রথমে আছে সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। ঠিক আছে, সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। কিন্তু সমাজে গোষ্ঠীবদ্ধ মানুষ বসবাস করে, তাহলে সমাজে প্রথমেই হচ্ছে পরিবারে বাবা মা ভাই বোন। আবার কোনো কোনো সমাজ পরিবারে বাবা মা ভাই বোন দাদা দাদি চাচা চাচি আছে, তাই না? তেমনি অনেকগুলো পরিবার নিয়ে একটি সমাজ গড়ে ওঠে, সেটা আমরা জানি। তো সমাজ গঠনের প্রথম ধাপ কি? পরিবার। তারপরে দ্বিতীয়ত ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ নিয়ে গঠিত সমাজ। ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ নিয়ে গঠিত, যেমন কি কি? পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। বোঝা যাচ্ছে মেয়েরা? আচ্ছা, পরের পয়েন্ট দেখো, অস্তিত্ব রক্ষার তাগিদেই মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে এবং গড়ে তোলে সমাজ। পরের পয়েন্ট, একতাবদ্ধ হয়ে বসবাস করার ফলে মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তাহলে সমাজের মধ্যে কি হচ্ছে? সমাজে কিন্তু একে অপরের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক, তাই না? তাহলে এই পয়েন্টটি গেল, আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কিসের জন্য? একতাবদ্ধভাবে আমরা বসবাস করি সমাজে, সে কারণে। আচ্ছা, তারপরে হচ্ছে সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্কে হবে না, এটা হবে সামাজিক সম্পর্ক। ঠিক আছে মেয়েরা? এখানেও বানানটা একটু ভুল এসছে। সামাজিক সম্পর্ক, সামাজিক সম্পর্কগুলো কি কি? যেমন অস্তিত্ব রক্ষা, সাহায্য সহযোগিতা, সহানুভূতি, সাহায্য সহযোগিতার একসাথে হবে সহানুভূতি ও পারস্পরিক নির্ভরতা ইত্যাদি। এই ধরনের সামাজিক সম্পর্কগুলো গড়ে ওঠে কিসের মাধ্যমে? সমাজে একতাবদ্ধভাবে বসবাস করার ফলে। ঠিক আছে মেয়েরা? তাহলে এই হলো সমাজ সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। তাহলে তোমরা নিশ্চয়ই এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোকে সুন্দর করে সংজ্ঞাটা বা বুঝতে পারছো, বা সংজ্ঞাটা আরো সুন্দরভাবে লিখতে পারবে। আচ্ছা, তারপর আরেকটু তাহলে সহজভাবে আমরা তাহলে কি বলতে পারি? সমাজের বৈশিষ্ট্য কি কি? সমাজের বৈশিষ্ট্য হচ্ছে সমাজ একটি সংগঠন। ঠিক আছে, সমাজ একটি সংগঠন। দ্বিতীয়ত, একতাবদ্ধ বা সংঘবদ্ধ মানব গোষ্ঠী। ঠিক আছে, সমাজ হচ্ছে একতাবদ্ধ বা সংঘবদ্ধ মানব গোষ্ঠী। তারপরে শেষে তৃতীয়ত হচ্ছে একই উদ্দেশ্যের, খুবই একটা ইম্পর্টেন্ট, একই উদ্দেশ্যে। উদ্দেশ্যগুলো কি কি দেখো? সেটা সামাজিক উদ্দেশ্য হতে পারে, সাংস্কৃতিক উদ্দেশ্য হতে পারে, রাজনৈতিক উদ্দেশ্য, ধর্মীয় ইত্যাদি। এই ধরনের বিভিন্ন উদ্দেশ্যগুলো কি হয়? এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে মানে সমাজের সবারই একই উদ্দেশ্য থাকবে, একতাবদ্ধ হয়ে বসবাসকারী জনগোষ্ঠী। ক্লিয়ার মেয়েরা? তাহলে সমাজ কি? প্রথমত সমাজ একটি সংগঠন। সমাজ কি? সমাজে একতাবদ্ধ সংঘবদ্ধ মানব গোষ্ঠী, এবং সমাজে যারা বসবাস করে তারা কি হচ্ছে? এই বসবাসকারী জনগোষ্ঠী কি হয়েছে? একই উদ্দেশ্যে তারা সংঘবদ্ধ হয়ে বসবাস করে। কি কি উদ্দেশ্য? সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি উদ্দেশ্যগুলোকে সামনে রেখে তাদের সবার একই উদ্দেশ্য থাকে। কেন? যাতে সমাজ সুশৃঙ্খল ভাবে পরিচালিত হতে পারে। সমাজে সুশৃঙ্খলা বজায় রেখে সমাজের সামাজিক নৈরাজ্য দেখা না দেয়, বিশৃঙ্খলা দেখা না দেয়। যেমন বিশৃঙ্খলার চরম রূপটা হচ্ছে সামাজিক নৈরাজ্য। ঠিক আছে, তাই সমাজে বিশৃঙ্খলা দেখা না দেওয়ার জন্য, সমাজকে সুশৃঙ্খল ভাবে পরিচালিত করার জন্যই সমাজের প্রত্যেকটি মানুষের উদ্দেশ্য একই হতে হবে। ক্লিয়ার মেয়েরা? আচ্ছা, তাহলে আমাদের সমাজ সম্পর্কে আমরা ধারণা পেলাম। এরপর আমরা চলে যাচ্ছি সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। তোমাদের পাঠে আছে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ, কিন্তু মেয়েরা আমরা জানি প্রাকৃতিক পরিবেশই কিন্তু ভৌগোলিক পরিবেশ। ঠিক আছে, এখন পরিবেশ কি? পরিবেশ কি? পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ, তাই নিয়েই আমাদের পরিবেশ। ঠিক আছে, তাই নিয়ে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে অনেক কিছু আছে। আমি আমার চারপাশে কি দেখতে পাচ্ছি? আমার উপর আকাশ দেখতে পাচ্ছি, তাই না? পানি আছে, জল আছে, মানুষ আছে, বিভিন্ন যা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। সবকিছু নিয়ে কিন্তু আমাদের কি পরিবেশ। এই পরিবেশ দু প্রকার। পরিবেশকে আমরা
প্রধানত দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভৌগোলিক পরিবেশ, আরেকটা হচ্ছে মানব সৃষ্ট পরিবেশ। খেয়াল করো মেয়েরা, তোমরা ছোটকালে পড়েছো, আমার মনে হয় তোমরা ক্লাস 5 পড়েছো এটা পরিবেশ সম্পর্কে। তারপরে একটু ধারণা দিচ্ছি ভৌগোলিক পরিবেশ এবং মানব সৃষ্ট পরিবেশ। ভৌগোলিক পরিবেশ দেখো কি, ভৌগোলিক পরিবেশ হলো প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ ভৌগোলিক পরিবেশটাই প্রাকৃতিক পরিবেশ এবং এতে প্রাকৃতিক উপাদান, প্রকৃতি প্রদত্ত যে উপাদানগুলো, প্রকৃতি থেকে আমরা যে উপাদানগুলো পাই সেগুলো কি কি, যেমন পৃথিবী পৃষ্ঠ, পাহাড়, নদী, জমি, জল, মরুভূমি, ঝড়, প্রাকৃতিক সম্পদের মধ্যে আবার খনিজ তেল আছে, কয়লা আছে, চুনাপাথর আছে, তাই না, গ্যাস আছে। তাহলে বিভিন্ন, এগুলো সবকিছুই হচ্ছে আমাদের পরিবেশের অংশ এবং এগুলো যেহেতু আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, প্রকৃতির উপাদান, সে কারণে এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান, যেগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি সেগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান এবং এই প্রাকৃতিক উপাদানগুলো নিয়েই আমাদের ভৌগোলিক পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে মেয়েরা, বুঝেছো? আচ্ছা, এরপর হচ্ছে মানব সৃষ্ট পরিবেশ। মানব সৃষ্ট পরিবেশটা কি? বোঝাই যাচ্ছে মানুষ দ্বারা কৃত্রিম ভাবে তৈরি পরিবেশ। মানুষ দ্বারা কৃত্রিম ভাবে তৈরি পরিবেশ, মানুষ যে জিনিস মানে যেই উপাদানগুলো তৈরি করে মানুষ নিজের, যেমন ঘর বাড়ি, পরিবহন, যোগাযোগ, শিল্প কারখানা, এগুলো সবকিছু মানুষের তৈরি। তাহলে এগুলো হচ্ছে মানব সৃষ্ট পরিবেশ। ঠিক আছে, তাহলে আমাদের আজকের কিন্তু আলোচনার বিষয় আমরা এখানে আলোচনা করব আমরা ভৌগোলিক পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ নিয়ে, মানব সৃষ্ট পরিবেশ নিয়ে নয়, মানব সৃষ্ট পরিবেশ সম্পর্কে একটু ধারণা দিলাম। তাহলে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব কিভাবে প্রভাব ফেলছে, এই যে ভৌগোলিক পরিবেশের বা প্রাকৃতিক পরিবেশের উপাদান আমরা দেখতে পাচ্ছি, সেই উপাদানগুলো উদাহরণ হিসেবে যদি আমরা নদী ধরি, নদীকে যদি আমরা চিন্তা করি যে নদী কিভাবে মানে সমাজ জীবনে প্রভাব ফেলছে, সমাজ জীবনে মানুষের কিভাবে প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক পরিবেশ আমরা মানুষ মানুষ যেভাবে প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব ফেলে, ঠিক তেমনি প্রাকৃতিক পরিবেশও কিন্তু মানুষকে বিভিন্নভাবেই নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে মেয়েরা, আবার বলছি তোমাদেরকে, যেমন মানুষ যেমন প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক পরিবেশকে কি করছে, পরিবেশ দ্বারা বিভিন্নভাবে মানুষ প্রভাবিত হচ্ছে, এই পরিবেশগুলো দ্বারা, এই উপাদানগুলো দিয়ে মানুষ বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। তেমনি এই পরিবেশগুলো আবার কি করছে, মানুষকে আবার অনেক ক্ষেত্রে পরিবেশও মানুষকে কি করছে, নিয়ন্ত্রণ করছে। আবার বলছি, জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, জীবন ধারণের জন্য, প্রত্যেকটা মানুষের জীবন ধারণের জন্য, ঠিক আছে, জীবন ধারণের জন্য যেভাবে পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, ঠিক তেমনি পরিবেশও মানুষকে বিভিন্নভাবেই নিয়ন্ত্রণ করে থাকে। কিভাবে নিয়ন্ত্রণ করে থাকে? পরিবেশ মানুষের আচার আচরণ, মানুষের সংস্কৃতি, মানুষের সমাজের প্রকৃতি, বিভিন্ন ক্ষেত্রেই পরিবেশ কি করছে, মানুষকে নিয়ন্ত্রণ করছে, মানুষের উপর প্রভাব ফেলছে। বুঝতে পারছো না? মানুষ আমরা বলি যে পরিবেশে বসবাস করে তার আচার আচরণে আমরা বুঝতে পারি, আমরা বলি সবসময় কথাটা যে একজন ব্যক্তির আচার আচরণে বলে দেয় সে কোন পরিবেশ থেকে এসেছে, তাই না? আমরা এই কথাটা প্রায়ই বলে থাকি যে একজন ব্যক্তির আচার আচরণ, তার সংস্কৃতি তাকে বলে দেয়, বা তার সংস্কৃতি দেখে, তার আচার আচরণ দেখে আমরা বুঝতে পারি সেই ব্যক্তি বা সেই শিশুটি, সেই মানুষটি কোন পরিবার থেকে বা কোন পরিবেশ থেকে সে এসেছে। অর্থাৎ পারিবারিক পরিবেশ বলো কিংবা বিভিন্ন প্রাকৃতিক উপাদান বলো, সবকিছুর প্রভাবই কিন্তু মানুষের উপরে পড়ছে। ঠিক আছে, তাহলে এখন উদাহরণ হিসেবে যদি আমরা মেয়েরা নদীকে চিন্তা করি, নদী মানুষের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে, তাই না? মানুষের জীবনযাত্রাকে নদী কি করছে, নদী সৃষ্টির শুরু থেকে এই নদীপথ কিন্তু মানুষের জীবনকে অনেকভাবেই প্রভাবিত করছে, জীবনযাত্রাকে সহজ করে দিচ্ছে এবং নদীর উপরে নির্ভর করেই আমাদের কি অতীতের বিভিন্ন সভ্যতাগুলো তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? এবং কি বলেছি আমরা, এই নদীকে কেন্দ্র করেই মানুষের জীবিকা নির্বাহের পথ বা পেশা তৈরি হয়েছে। তাহলে প্রথমত হচ্ছে যে মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয় কিভাবে,
সভ্যতাগুলো যে জীবনে নদী, আমরা জানি যে নদী হচ্ছে যোগাযোগের মাধ্যম, তাই না? যোগাযোগের একটি সহজ মাধ্যম বা সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে একসময়ে ছিল, এখনো আছে। যে সময় কথা বলেছে অনেক আগে, তখন একমাত্র নদীপথই ছিল যোগাযোগের প্রধান উপায়। সে সময় এবং নদী থেকে যে পলি মাটি এসে নদীর পাড়ে বা নদীতে অববাহিকায় আসতো, যার ফলে জমি উর্বর হতো, সেখানে কৃষি ব্যবস্থা বা কৃষিকাজ সম্পন্ন হতো বা কৃষি পণ্য উৎপন্ন হতো ভালো। ঠিক আছে? বিভিন্ন কারণে সেখানে কি হয়েছে, যে আমরা সাধারণত জানি যেখানে যোগাযোগ সুবিধাজনক, কিংবা যেখানে উৎপাদনের সুবিধা রয়েছে, তাই না? জমি উর্বর বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকে, সেখানে কি হয়, সভ্যতাগুলো সাধারণত গড়ে ওঠে। ঠিক তেমনি আমরা জানি যে পুরনো সেই সবচেয়ে প্রাচীন সভ্যতা, তাই না? যে সেটা পৃথিবীর প্রধান সভ্যতা, প্রাচীন সভ্যতা এবং প্রধান সভ্যতা যেটা, সেগুলো হচ্ছে কি সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা তৈরি হয়েছিল কোথায়? সিন্ধু নদের তীরে। তোমরা জানো সিন্ধু নদের তীরে। তারপরে মিশরীয় সভ্যতা কোথায় হয়েছিল? তোমরা জানো নীল নদের তীরে। এবং টাইগ্রিস ও ইউফ্রেটিস, হ্যাঁ, নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে বাংলাদেশের এই প্রাচীন সভ্যতা এবং বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোথায় গঠিত হয়েছে? গঙ্গা অববাহিকায়। গঙ্গা অববাহিকায়। তাহলে বুঝতে পারছো মেয়েরা যে নদী তাহলে এই যে সভ্যতাগুলো বিকাশে কিভাবে প্রভাব বিস্তার করেছে। তাহলে নদী কি? নদী হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক পরিবেশ। ক্লিয়ার মেয়েরা? আচ্ছা, তারপরে আসো, তোমাদের মনে করো কোন অঞ্চলের প্রাকৃতিক সম্পদ। এই যে আমি আমার প্রাকৃতিক সম্পদ দিয়েছি তোমাদের এখানে স্লাইডে, দেখো প্রাকৃতিক সম্পদ কি কি হতে পারে। আমি আগেই বলেছি, প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, চুনাপাথর, এগুলো সব হচ্ছে প্রাকৃতিক আমাদের সম্পদ। এগুলো কোথায় তৈরি হয়? এগুলো খনিতে থাকে, তাই না? তাহলে এই যে প্রাকৃতিক সম্পদের উপর কি হয়, যে অঞ্চলে প্রাকৃতিক সম্পদ থাকে সেই অঞ্চলে সাধারণত কি হয়, সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। ঠিক আছে মেয়েরা? তাহলে মনে করো কি, যেমন খনি অঞ্চল, যেমন খনি অঞ্চলে যারা কাজ করবে, খনিতে যারা কাজ করে তাদেরকে আমরা বলি খনি শ্রমিক। ঠিক আছে? খনিতে কারা কাজ করে, যেমন খনি কিসের খনি? কয়লার খনি হতে পারে, ঠিক আছে, কয়লার খনি হতে পারে, তেলের খনি হতে পারে। তাহলে খনিতে যারা কাজ করছে তারা হচ্ছে খনি শ্রমিক। এবং শিল্প এলাকায় যারা কাজ করে তাদেরকে আমরা বলি শিল্প শ্রমিক। শিল্প এলাকা, যেমন ধরো, যেমন আমাদের চট্টগ্রামে আছে ইপিজেড, কেপিজেড, তাই না? তোমরা জানো। তাহলে এই যে ইপিজেড, দেখবে তোমরা সাধারণত দেখতে পাবে যে এই অঞ্চলে, যে অঞ্চলে পোশাক শিল্প কারখানাগুলো রয়েছে, সে দেখবে তোমার যে সেই অঞ্চলে কিন্তু অধিকাংশ মানুষই সেখানকার কি শিল্প শ্রমিক। তারা সেই শিল্প কারখানাগুলোতে, তারা পোশাক কারখানাগুলোতে কাজ করে। তাই বলা হচ্ছে যে যে অঞ্চলে প্রাকৃতিক সম্পদ রয়েছে, যে সেই অঞ্চলে সেই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে মানুষের পেশাটা নির্ধারিত হয়। মানে ক্লিয়ার তোমরা? আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি কুটির শিল্প। যেমন কুটির শিল্প বিকাশ, তোমাদের বইয়ে অনেকগুলো উদাহরণ আছে, তোমরা পড়ে নেবে ভালো করে। আমার সময় স্বল্পতার কারণে হয়তো আমি অতটা বলতে পারছি না মেয়েরা, বেশি আমি ডিটেইলস আলোচনা করতে পারো, কারণ আমাদের তোমরা জানো যে তোমাদের জন্য সময় নির্ধারিত। তারপরও আমি চেষ্টা করছি সময়ের মধ্যে, আমি সময়ের চেয়ে হয়তো আরেকটু বেশি সময়ও নিতে পারি শেষ করার জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে কিন্তু আমরা এই অধ্যায়, আরেকটা কথা তোমাদের বলে রাখা দরকার, যে আমি যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু পুরো অধ্যায়টা পড়তে পারবো না, কারণ পুরো আলোচনা করা এতটুকু কম সময়ের মধ্যে সম্ভব নয়। সরি। আজকে আমরা জানলাম সমাজ কি, আমরা জানছি সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। তারপর আমরা পড়বো সমাজ বিকাশের বিভিন্ন স্তরগুলো। আচ্ছা, তাহলে এতটুকু তোমরা দেখলে। এরপরে কুটির শিল্প, আমরা জানি যে স্থানে কুটির শিল্পের কাঁচামালের সহজলভ্যতা বা সহজ প্রাপ্যতা আছে, সহজে পাওয়া যায়, কম মূল্যে পাওয়া যায়, কিংবা যোগাযোগ ব্যবস্থা সেখানকার আনা নেওয়ার, সেই কাঁচামাল আনা নেওয়ার জন্য সুবিধাজনক, সাধারণত সেই অঞ্চলে সেই শিল্পই বা সেই পণ্যগুলোই উৎপাদিত হয়। একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বলছি, রাজশাহী রেশমি কাপড়। রাজশাহী, তোমরা জানো রাজশাহীর সিল্ক খুবই বাংলাদেশের জন্য খুবই জনপ্রিয় একটি কাপড়।
তাহলে এই রাজশাহীতে কেন রেশমি কাপড় তৈরি? রেশমি কাপড় তৈরি করতে কি লাগে? রেশম সুতা লাগে, তাই না? রেশম সুতা লাগে। এই রেশম সুতা কোথা থেকে আমরা পাই? রেশম সুতা পাই আমরা গুটি পোকার লালা থেকে। একটা ধরনের কীট আছে, পোকা আছে, সেটাকে বলা হয় গুটি পোকা। সেই গুটি পোকার লালা থেকে রেশম সুতা তৈরি হয়, তাই না? এই গুটি পোকাটা কোথায় পাওয়া যায়? এই গুটি পোকা কোথায় থাকে? গাছে থাকে। কোন গাছে থাকে? তুঁত গাছে থাকে, তাই না? তুঁত গাছে থাকে এবং তুঁত গাছটা সাধারণত বেশি কোথায় দেখা যায়? এই রাজশাহী অঞ্চলে। ক্লিয়ার মেয়েরা? সে কারণেই রাজশাহী অঞ্চলে রেশমি কাপড় বেশি উৎপাদিত এবং জনপ্রিয়। ঠিক তেমনি টাঙ্গাইলের শাড়ি আছে, টাঙ্গাইলের শাড়ি। তারপরে তোমার ঢাকার ডেমরায় তাঁতিরা তাঁতিরা তাঁতি কাপড় বোনে, তাই না? এগুলো সব এই কাঁচামাল, যোগাযোগ সবকিছুর এই প্রতিকূল অনুকূল আবহাওয়া, অনুকূল পরিবেশের কারণেই কি হচ্ছে সেখানে? কি হচ্ছে মেয়েরা? সেখানে সেই দ্রব্য বা সেই পণ্য বা সেই জিনিস সেখানে উৎপাদিত হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আরো আছে তোমাদের এখানে। ফরিদপুরে খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু খুবই বিখ্যাত, তাই না? তাহলে সিলেটের শীতল পাটি, যেহেতু শীতল পাটি বানানোর জন্য যে কাঁচামাল লাগে সেই কাঁচামালগুলো সিলেটেই বেশি পাওয়া যায়, সে কারণে সিলেটের শীতল পাটি খুবই বিখ্যাত। এগুলো সবকিছুই ওই এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। ক্লিয়ার মেয়েরা? তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে ভৌগোলিক পরিবেশ কিভাবে মানুষ কিভাবে ভৌগোলিক পরিবেশের উপরে নির্ভর করে, তাই না? ভৌগোলিক পরিবেশ কিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে। ঠিক তেমনি মানুষ ভৌগোলিক পরিবেশকে যেভাবে প্রভাব বিস্তার করে ভৌগোলিক পরিবেশের উপরে, ঠিক তেমনি ভৌগোলিক পরিবেশ দ্বারা আবার একইভাবে পোশাক পরিচ্ছন্ন ঘর বাড়ির বৈশিষ্ট্য এগুলো কি হচ্ছে ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। কি কি? পোশাক পরিচ্ছদ মানুষের, অর্থাৎ মানুষের সংস্কৃতি, ঘর বাড়ি, এগুলো কি মানুষের সংস্কৃতি, এগুলো কি হয়? এগুলো কিন্তু পরিবেশের দ্বারাই আবার প্রভাবিত হচ্ছে। যেমন তোমরা দেখো শীত প্রধান অঞ্চল, তাই না? শীত প্রধান অঞ্চলে কি হয়? শীতকালে শীত প্রধান অঞ্চলে মানুষ কি সুতি পাতলা কাপড় পরে নাকি পশমি কাপড় পরে? হ্যাঁ, পশমি কাপড় পরে, তাই না? ভারী কাপড় তারা পরে, গরম কাপড় তারা পরিধান করে। আবার ঠিক তেমনি যে দেশে গ্রীষ্মপ্রধান দেশগুলো যেখানে গরম বেশি সেখানে মানুষ কি করে? সম্ভব পাতলা সুতি কাপড় তারা পরিধান করে, তাই না? আমাদের দেশ যেহেতু নাতিশীতোষ্ণ, বাংলাদেশ কি নাতিশীতোষ্ণ, অনেক বেশি গরমও না বেশি ঠান্ডাও না। তো আমাদের যখন গরম পড়ে তখন আমরা সাধারণত সুতি পাতলা কাপড় পরিধান করি। আবার যখন আমাদের এই যে এখন নভেম্বর মাস একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি সাধারণত আমরা কি করি? আমরা পশমি কাপড় পরিধান করি, তাই না? শীতকালে। এই যে পরিবেশ দেখতে পাচ্ছ তোমরা, এই যে ভৌগোলিক, এগুলো কিন্তু ভৌগোলিক পরিবেশ। এই ভৌগোলিক পরিবেশ দ্বারাই কিন্তু মানুষের সংস্কৃতি কি হচ্ছে? প্রভাবিত হচ্ছে। ঠিক তেমনি যেমন মনে করো ঘর বাড়ি, ঘর বাড়িও তো সংস্কৃতির একটা অংশ, তাই না? এই ঘর বাড়ি কিভাবে প্রভাবিত হচ্ছে? যেমন যে সমস্ত অঞ্চলে আমরা জানি যে ভূমিকম্প বেশি হয়, সেই অঞ্চলগুলোতে সাধারণত এই ধরনের আমাদের ইটের দালান কোঠার পরিবর্তে সেখানে কাঠের ঘরই বেশি হয়ে থাকে। ঘর বাড়ি কাঠ দিয়ে ঘর বাড়ি তৈরি করা হয়। কারণ ভূমিকম্পে দালান কোঠা অনেক ভেঙে পড়লে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কাঠের ঘর হলে, অথবা বেশি ক্ষতিগ্রস্ত নাও, মানে দালান কোঠার চেয়ে কম ক্ষতি হবে, মানুষের জানমালের ক্ষতি হবে কম। সে কারণে কি বলেছে যে ঘন ঘন ভূমিকম্প হয় যেখানে, সেখানে মানুষ সাধারণত ঘর বাড়ি তৈরি করতে কাঠ ব্যবহার করে বেশি। ক্লিয়ার মেয়েরা? তাহলে বুঝতে পেরেছো তোমরা যে সমাজ জীবন, আমাদের সামাজিক জীবনে প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশের প্রচুর প্রভাব আছে। অনেকভাবেই আমরা প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত হচ্ছি এবং নিয়ন্ত্রিত হচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার। এরপর আমরা চলে যাচ্ছি সমাজ বিকাশের বিভিন্ন স্তর। মেয়েরা আমি একটু সময়টা দেখি আর কতটুকু সময় আছে। আচ্ছা, তাহলে সমাজ বিকাশের বিভিন্ন স্তর কি বলেছে? দেখো মানুষ, আমি আগেই বলেছিলাম যে অনেক আদিম কাল থেকে মানুষ আমরা প্রকৃতির সাথে লড়াই করছি আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, আমাদের জীবন ধারণের জন্য। সে কারণে আমরা বিভিন্নভাবে আমাদের ধাপে ধাপে আমাদের জীবন ধারণ পদ্ধতি আমাদের পরিবর্তিত হয়েছে। কেন পরিবর্তিত হয়েছে? কারণ প্রধান কারণ হচ্ছে সমাজ পরিবর্তনশীল। একটু খেয়াল করো মেয়েরা, সমাজ পরিবর্তনশীল এবং এই পরিবর্তন হয় কি কারণে?
জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে জ্ঞানের পরিবর্তন হয়, জ্ঞানের উন্নতি হয় এবং সেই সাথে সাথে বিজ্ঞানেরও উন্নতির ফলে সমাজ বিভিন্নভাবে পরিবর্তন, এবং সমাজে পরিবর্তন চলতেই থাকবে, এটা অবিরত চলতেই থাকবে। সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত চলছে, সামনেও আগামী দিনগুলোতেও এটা চলতে থাকবে। ঠিক আছে মেয়েরা, তাহলে আমরা জানতে পারলাম যে সমাজ কেন পরিবর্তিত হয়, সমাজ বিকাশ কেন হয়েছে। সমাজ বিকাশ হয়েছে সমাজ পরিবর্তনশীল বলে, এবং সমাজ পরিবর্তনশীল কেন হয়, সমাজ কেন পরিবর্তিত হয়, জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে। ক্লিয়ার? ওকে, তাহলে সমাজ বিকাশের বিভিন্ন স্তর, সেই কারণেই এই সুদীর্ঘ যাত্রাপথে শুরু থেকে আজকে সেই আদিম সমাজ থেকে আজকের আধুনিক সমাজ পর্যন্ত এই বিশাল সুদীর্ঘ যাত্রাপথকে আমরা বা সমাজবিজ্ঞানীরা 6 ভাগে ভাগ করে দেখিয়েছে বিকাশের স্তরগুলোকে। ঠিক আছে, তাহলে 6টা স্তর। প্রথম স্তরে দেখো তোমরা আছে কি, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। 2 নম্বর উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, পশুপালন সমাজ, কৃষি ভিত্তিক সমাজ, শিল্প ভিত্তিক সমাজ এবং শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। কটা হলো? 6টি স্তরে ভাগ করা হয়েছে কাকে? সমাজের বিকাশকে। ঠিক আছে মেয়েরা? আচ্ছা, তাহলে আমরা প্রথম স্তর যেটা সেটাতে চলে যাই, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। আমি স্লাইডে মোটামুটি তোমাদের পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর সময় স্বল্পতার কারণে যেহেতু তোমাদের আমি খুব গভীরভাবে বুঝাতে পারবো না, দুঃখিত, সময়ের কারণে। সে কারণে আমি পয়েন্ট আকারে তোমাদের দিয়েছি যাতে তোমাদের সহজে তোমরা বুঝতে পারো। আচ্ছা, 1 দেখো, এই সমাজ হচ্ছে, আমরা কোনটা পড়ছি এখন? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। ঠিক আছে, এই সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। সৃষ্টির শুরুতে প্রথমে মানুষ, তখন কি হয়েছে, মানুষের মধ্যে মানুষ জ্ঞান বিজ্ঞানের কিছুই জানতো না, কোনো উৎপাদন জানতো না, তাদের তাদের ঘর বাড়ি ছিল না, তারপর তারা যাযাবর জীবন যাপন করতো, ফলমূল সংগ্রহ করে খেত, তাই না, তাদের খাদ্য সংগ্রহ। তাহলে সবকিছুই পয়েন্ট আকারে আমি দিয়েছি, দেখো তোমরা। এই সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। 2 নম্বর, মানুষ গুহায় ও বন জঙ্গলে বাস করত। ঠিক আছে, প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, প্রাকৃতিক সম্পদ প্রচুর ছিল, কিন্তু এই সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শেখেনি। কে? কারা? মানুষ। মানুষ খাদ্য উৎপাদন করতে তখন পারতো না, তা শেখেনি। আচ্ছা, খাদ্য ও শিকারের খোঁজে তার এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। ঠিক আছে, কিসের জন্য? তাহলে তারা কিভাবে তাদের জীবন ধারণ করতো, জীবিকা অর্জন করতো কিভাবে, বা জীবন ধারণ করতো খাদ্য সংগ্রহ করতো তারা, ফলমূল এবং বিভিন্ন রকম খাদ্য সংগ্রহ করতো, এবং তারা জীবজন্তু শিকার করে খেত। এই জীবজন্তু শিকারের খোঁজে তারা কি করতো, এ কারণে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। কেন? একটু বলছি তোমাদের। কারণ তারা উৎপাদন করতে জানতো না কিছু, তারা রন্ধন প্রণালী জানতো না, তাদেরকে যেহেতু খাদ্য সংগ্রহের উপর নির্ভর করতে হতো, তাই যে এলাকায় তারা থাকতো কিছুদিন থাকার পরে সে এলাকার হয়তো খাদ্য, ফলমূল বা শিকার করার জন্য জীবজন্তু শেষ হয়ে যখন আসতো, তখন স্বভাবতই তখন তাদের কি হতো, খাদ্যের অন্বেষণে তাদেরকে আবার স্থান পরিবর্তন করতে হতো, তাই না? সে কারণে তারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যেত, যাযাবর, যেটাকে বলি আমরা কি, যাযাবর জীবন যাপন করত। ঠিক আছে, ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। ঠিক আছে, তাদের প্রধান কাজ ছিল এগুলো। মেয়েরা খাদ্য সংগ্রহ করত আর পুরুষেরা শিকার করত। পাথর ছিল একমাত্র হাতিয়ার, তাদের একমাত্র হাতিয়ার, বন্য জীবজন্তু থেকে রক্ষা পাওয়ার জন্য হোক কিংবা তাদের যে কোনো কাজের জন্যই হোক, তাদের হাতিয়ার ছিল কি? পাথর। কারণ তাদের অন্য জীবজন্তু থেকেও তাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হতো ওই সময়, তাই না? যেহেতু তাদের ঘর বাড়ি ছিল না, তারা বাস করতো গুহায়, তারা বন জঙ্গলে খোলা জায়গায় বসবাস করত। ঠিক আছে, কারণে তাদের হাতিয়ার প্রয়োজন হতো জীবজন্তু থেকে রক্ষা পাওয়ার জন্য, অথবা বা বিভিন্ন রকমের শিকার করার জন্য তাদের করতে হতো
হাতিয়ার ছিল। এই হাতিয়ারগুলো ছিল শুধুমাত্র পাথরের তৈরি। ঠিক আছে মেয়েরা? এ কারণে এই সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজও বলা হয়। ঠিক আছে? ওটা এদিকে চলে এসছে, ওটা হবে সমাজের সাথে, সমাজও বলা হয়। তাহলে কি বলেছে এখানে? এই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে তোমাদের প্রশ্ন হতে পারে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজ কাকে বলে? তাই না? তাহলে তোমাদের কোন সমাজকে বলে? এই যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজকেই প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজ বলা হয়। কারণ প্রস্তর যুগের সমাজ বলা হয় কেন? কারণ এই সময়ে মানুষ তাদের একমাত্র হাতিয়ার ছিল কি? পাথরের তৈরি। ঠিক আছে? আচ্ছা, তারপরে মানুষ গাছের ছাল ও লতাপাতা এবং পশুর চামড়া পরিধান করত। তাদের লজ্জা নিবারণের জন্য কোনো বস্ত্র ছিল না, তাই তারা কি করতো? লজ্জা নিবারণের জন্য গাছের ছাল, ছাল মানে গাছের বাকল, গাছের চামড়া, উপরের চামড়া যেটাকে বলা হয়, বাকলকে বলা হয় গাছের ছাল। ছাল ও লতাপাতা এবং পশুর চামড়া, তারা যে ওই যে পশু শিকার করে খেত, সেই পশুর চামড়াগুলো তারা রেখে দিত, ওগুলোই শুকিয়ে তারা পরিধান করতো, পরতো। এই সমাজের মানুষ কোনো শক্তিশালী সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি, তাই না? তারা কোনো প্রতিষ্ঠান বা সংগঠন কোনো কিছুই তারা গড়ে তুলতে পারেনি। তাহলে তোমরা বুঝতে পেরেছো মেয়েরা, আমি সংক্ষেপে পয়েন্টগুলো আনার চেষ্টা করেছি। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। তারপরে আমরা শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে আমরা দেখেছি যে পাথর ছিল তাদের একমাত্র হাতিয়ার। তাহলে কি হাতিয়ারগুলো তারা ব্যবহার করত? একটু দেখি আমরা। দেখো, আদিম সমাজে খাদ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হাতিয়ার, এইগুলো খাদ্য সংগ্রহের জন্য, এই খাদ্য সংগ্রহের জন্য তারা কি হাতিয়ারগুলো ব্যবহার করতো? যেমন খাঁজ কাটা বল্লম, তোমরা এগুলো খেয়াল করবে, তোমাদের অবজেক্টিভ এমসিকিউর জন্য প্রয়োজন, ছোট ছোট প্রশ্ন। খাঁজ কাটা বল্লম, মাছ ধরার হারপুন, মাছ ধরার হাতিয়ারকে কি বলতো? তাই না? আদিম সমাজে সে তাহলে বলবে হারপুন, হাড়ের সুই ইত্যাদি। তোমরা ছবিতে খেয়াল করছো, চিত্রে, এটা তোমাদের বইয়ে আছে ছবিটা, একটু খেয়াল করো। তাহলে এই হাতিয়ারগুলো কি? সবগুলোই পাথরের তৈরি এবং এগুলো কিসের জন্য, কিসের হাতিয়ার? খাদ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হাতিয়ার। ঠিক আছে? তারপর আমরা 2 নম্বর স্তরে চলে যাই, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ। উদ্যান কৃষি ভিত্তিক সমাজে এসে মানুষ কি করলো? আস্তে আস্তে মানুষ খাদ্য উৎপাদন করতে শিখলো। ঠিক আছে? উদ্যান কৃষি ভিত্তিক এই সমাজে কি হলো? খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হলো। আচ্ছা, তখন কি হয়েছে এখানে? কিভাবে উদ্যান চাষ, প্রথমটা হয়েছে মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে, দ্বিতীয়টা হচ্ছে উদ্যান চাষ পদ্ধতির উদ্ভাবন হয়। উদ্যান চাষ পদ্ধতির উদ্ভাবন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কিভাবে পদ্ধতির উদ্ভাবন হলো? ওই যে আমরা আদিম খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে যেটা দেখেছি, খাদ্য সংগ্রহ শিকারে, ওই সমাজে আমরা প্রথম স্তরে দেখেছিলাম যে মেয়েরা কি করে? খাদ্য সংগ্রহ করে, তাই না? মেয়েরা খাদ্য সংগ্রহ করতো। এই খাদ্য সংগ্রহ করতে গিয়ে মেয়েরা অনেক সময় গম, বার্লি, তারপরে তোমার মেটে আলু, কচুর মূল, কন্দ, এগুলো তারা কি করতো? সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসতো। বাড়িতে যখন নিয়ে আসতো তখন আনার সময় আশেপাশে কি হতো? অনেক সময় এগুলোর দানা পড়ে থাকতো। আনার সময় এগুলো দানা মাটিতে পড়তো এবং দানা পড়ে সেখানে কি হতো? আস্তে আস্তে সেখান থেকে বীজ হতো, এখান থেকে গাছ উৎপন্ন হতো, এখানে শীষ হতো, আবার সেখানে দানা উৎপন্ন হতো। তারা তখন খেয়াল করলে এই ধরনের ঘটনা যখন তারা দেখলো, এই অবস্থা যখন তারা দেখলো যে তাদের মধ্যে মানে তারা চিন্তা করলো যে কি ব্যাপার, এভাবে গাছ হচ্ছে কিভাবে, বা এখান থেকে বা শীষ হচ্ছে কেন, এখানে এই দানাই বা কি করে আসছে। আস্তে আস্তে তারা যখন বুঝতে পারলো যে এই দানা থেকেই কি হচ্ছে? গাছ হচ্ছে, গাছ থেকে শীষ হচ্ছে, আবার দানা হচ্ছে, তখন তারা কি করলো? আস্তে আস্তে সেই দানাগুলোকে নিজেরাই মাটিতে ছিটিয়ে দিল, তাই না? ছিটিয়ে দিতে থাকলো। তাই এভাবেই কৃষিকাজের সূচনা হলো এবং এই চাষ পদ্ধতিটাকেই বলা হয় উদ্যান চাষ পদ্ধতি। ক্লিয়ার মেয়েরা? উদ্যান চাষ পদ্ধতি। এভাবেই তারা কি করতো? জমিতে তারা যে ফসল উৎপন্ন হতো সেটা তখন তারা কি করতো? কিভাবে তারা মাটি খনন করতো? দেখলো তারা একটা কাঠি দিয়ে অথবা কোনো পশুর শিং দিয়ে তারা মাটিটা খনন করতো। খনন করে সেখানে বীজগুলো ফেলতো, ফেলে ফলমূল এবং ফসল উৎপাদন
করতো। ঠিক আছে? যেমন ফসল যখন আমরা উৎপাদন করতো ফসল কাটার জন্য আমাদের যেমন আমাদের কৃষকরা ফসল কাটার জন্য কি ব্যবহার করে সাধারণত কাস্তে। তোমরা দেখেছো কাস্তে অনেকটা অর্ধচন্দ্রাকৃতি, তাই না? অর্ধচন্দ্রাকৃতি একটা অস্ত্র দিয়ে তারা কৃষকেরা ফসল কাটে। তখন তো আর তাদের হাতিয়ার ছিল না, এ ধরনের কিছু ছিল না। তখন তারা কি করতো এই যে পশুর চোয়াল আছে, আমাদের এই যে মুখের চোয়ালটা আছে না এই যে এটার হাড়টা, এই হাড়টা দিয়েই তখন তারা কি করতো? তারা এই চোয়ালের হাড় দিয়ে ফসল কাটতো। বুঝেছো মেয়েরা? তাহলে কি দিয়ে কাটতো? আমাদের বর্তমানে কৃষকরা যে কাস্তে দিয়ে কাটে, কাস্তের মতোই দেখতে হয় এই চোয়ালটা। এই পশুর চোয়ালের হাড় দিয়েই তারা কি করতো? ফসল কাটতো। এই হচ্ছে উদ্যান চাষ পদ্ধতি। এই উদ্যান চাষ পদ্ধতি উদ্ভাবন যেহেতু মেয়েরা করেছে, তাই সমাজবিজ্ঞানীরা বলেন, কি বলেন? যে মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে। ক্লিয়ার? মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে নিশ্চয়ই তোমরা লিখতে পারবে যে মেয়েরা কৃষিকাজে উদ্ভাবন করেছে। এটা লেখো, ব্যাখ্যা করো, উপস্থাপন করো। তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো। তাই না? এই ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে। আচ্ছা, তারপরে পয়েন্ট হচ্ছে এই সমাজে মেয়েরা কৃষিকাজের আচ্ছা এটা তো পয়েন্টে এটার মধ্যেই চলে এসছে। মেয়েরা কৃষিকাজের উদ্ভাবন করেছে। আমি আলোচনা পুরোটাই করে দিলাম। তাহলে উদ্যান কৃষিভিত্তিক সমাজ তোমরা বুঝতে পেরেছো মেয়েরা? ৩টা পয়েন্ট, মূল পয়েন্ট হচ্ছে মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে তখন উদ্যান চাষ পদ্ধতি উদ্ভাবন হয়। এই সমাজে মেয়েরা কৃষিকাজের উদ্ভাবন করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের পয়েন্টে আমরা চলে যাই। পরের স্তর হচ্ছে পশুপালন সমাজ। পরের স্তরটা কি? পশুপালন সমাজ। পশুপালন সমাজে পয়েন্টগুলো কি হচ্ছে? যেমন এই সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। ঠিক আছে? পশুপালন করে জীবিকা নির্বাহ করত কিভাবে? মানুষের মধ্যে চিন্তা হলো যে তারা তো প্রথমেই তো পশু শিকার করে খেত। মানুষ পশু যেগুলো তারা ধরে নিয়ে আসতো সেগুলোকে তারা খেয়ে ফেলতো, তাই না? তারপর তাদের মধ্যেও কৃষিকাজের পাশাপাশি তখন যখন তারা উৎপাদন করতে শুরু করছে আস্তে আস্তে বিভিন্ন পণ্য, এই যে ফসল উৎপাদন করতে, তখন তারা চিন্তা করলো যে এই পশুগুলোকে যদি রেখে দেওয়া যায় তাদের খাদ্য ভাণ্ডার হিসেবে রেখে দেওয়া যেতে পারে, তাই না? খাদ্য ভাণ্ডার হিসেবে রেখে দেওয়া যেতে পারে এবং পরবর্তীতে এগুলোকে তারা যখন শিকার পাবে না তখন তারা এগুলোকে বধ করে বা জবাই করে তখন তারা খেতে পারে। তাই তারা কি করলো? পশুপালন সমাজে তখন তারা কি করলো? শিকারী মানুষ প্রথমেই কি করলো? কুকুরকে পোষ মানাতে শুরু করলো। ঠিক আছে? আচ্ছা, কুকুরকে পোষ মানিয়ে তারা কি করতো? পালিত পশুতে তারা পরিণত করতো। যেহেতু তোমরা জানো যে কুকুর ছিল কি? কুকুর ছিল, এখনো কুকুর বিশ্বস্ত প্রাণী। কুকুর সবচেয়ে কি? বিশ্বস্ত প্রাণী এবং শিকারের সঙ্গী। আচ্ছা, তারপর তাছাড়া কুকুর ছাড়া তারা অনেক সময় গরু, ছাগল, ভেড়া এগুলো তারা কি করতো? ধরে নিয়ে আসতো। তাই না? হাতে মানুষ কি করতো? এই পশুগুলো মানুষের হাতে ধরা পড়তো। তখন তারা সেগুলোকে কি করতো? এনে তারা বেঁধে রাখতো, যেটা বললাম বেঁধে রাখতো এবং খাদ্য ভাণ্ডার হিসেবে তারা রেখে দিত। যখন শিকার হতো না তখন তারা এগুলোকে জবাই করে খেত। তো এইভাবে আস্তে আস্তে মানুষ বুঝতে পারলো যে মানে গরু, ছাগল, ভেড়া এদেরকে না মেরে যদি রেখে দেওয়া যায় তাহলে তাদের জন্য আরো বেশি লাভ হবে তাদের। কিভাবে লাভ হবে? তারা চিন্তা করলো যে গরু, ছাগল এরা তো দুধ দিবে। এই হুম দুধ তারপরে বছরে বছরে এদেরকে রেখে দিতে পারলে এদের বাচ্চা হবে, এগুলো বাড়তে থাকবে। তারপরে এদের পশম দিয়ে বা এদের চামড়া দিয়ে তারা বিভিন্ন রকমের কাজে ব্যবহার করতে পারবে। এই যে ধারণাগুলো আস্তে আস্তে কিন্তু দেখো তোমরা মেয়েরা, আস্তে আস্তে কিন্তু মানুষের জ্ঞানের বিকাশ হচ্ছে, তাই না? সেই আদিম সমাজ শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ থেকে আমরা কি হয়েছে আরেকটা স্তর পার হয়েছে উদ্যান সমাজ, তারপরে এসছে পশুপালন সমাজ। তাহলে ওই প্রথম থেকে তৃতীয় স্তরে আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ মেয়েরা, খেয়াল করেছো? প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে এসে কিন্তু মানুষের মধ্যে জ্ঞানের বিকাশ হলে তারা জ্ঞান দিয়ে কি করলো? মেয়েরা কৃষি পদ্ধতি শুরু করলো, উদ্যান চাষ পদ্ধতি তারা শুরু করলো। তাই কারা? মেয়েরা। এরপরে যখন উদ্যান কৃষিভিত্তিক সমাজ থেকে পশুপালন সমাজে গেল, পশুপালন সমাজে এসে মেয়েরা কি করলো? মেয়েদের মধ্যে তারা মেয়েরা না, সবার মধ্যে একটা জ্ঞানের বিকাশ হলো। তারা বললো যে পশুগুলোকে না খেয়ে তাদেরকে যদি রেখে দেওয়া যায় তাহলে কি হবে? তাদের আরো অনেক লাভ হবে। কিভাবে লাভ হবে? তারা পশুর দুধ
পাবে, তাদের চামড়া পশম তারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবে, তারপরে পশু রেখে দিলে তাদের দ্বারা বছরে বছরে তাদের বাচ্চা হবে, তাই না? অনেক অনেক একটা থেকে আরো অনেক পশু বাড়তে থাকবে, তাই না? এইভাবে তাদের মধ্যে দেখো জ্ঞানের বিকাশ হতে লাগলো। এই হচ্ছে এটা কোথায় হলো? পশুপালন সমাজে। পশুপালন সমাজে আরেকটা বড় পয়েন্ট, একটা সবচেয়ে বড় হচ্ছে যে সময়ে দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। মুদ্রার প্রচলন হয়নি, তখনও টাকা পয়সা মুদ্রা কেউ চিনত না, বাট দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। ওই যে কিছু কিছু পণ্য উৎপাদন, কেউ ফসল উৎপাদন করছে, কেউ পশু শিকার করছে, এনে রেখে দিচ্ছে, তাহলে যার যেটা প্রয়োজন, কারো একটা পশু আছে, কারো একজন গরু আছে, তার ছাগল দরকার, তাহলে সে যার ছাগল আছে তার থেকে সেই গরুর মালিক কি করবে? ছাগলের মালিক থেকে ছাগলটা নেবে। এভাবে দ্রব্য বিনিময় প্রথার উদ্ভাবন হয়েছে কখন? পশুপালন সমাজে। ঠিক আছে? আদিম সমাজের মতো যাযাবর জীবনযাপন করত। এই সময় কিন্তু এই আদিম সমাজের মতোই মানুষ এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতো না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতো। এটাকে বলা হচ্ছে যাযাবর জীবনযাপন করতো। ক্লিয়ার মেয়েরা? আচ্ছা, অনেক সময় চলে গেছে, সময় প্রায় শেষ মেয়েরা, তারপর আমি যত তাড়াতাড়ি সময়টা শেষ করার চেষ্টা করছি। এরপরে তারপরে চলে যাচ্ছি পরের স্তর হচ্ছে কৃষিভিত্তিক সমাজ। কৃষিভিত্তিক সমাজ একটা গিয়েছিল, কিন্তু ওইটা ছিল কি? উদ্যান কৃষিভিত্তিক সমাজ। এটা হচ্ছে কৃষিভিত্তিক সমাজ। উদ্যান চাষ পদ্ধতি তোমরা বুঝেছিলে, এখন হচ্ছে কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। কৃষিকাজের জন্য লাঙ্গল আবিষ্কার হলো ওই সময়। আর উদ্যান চাষ পদ্ধতিতে মেয়েরা কি করতো? মেয়েরা লাঠি দিয়ে কিংবা পশুর হাড় দিয়ে তারা কি করতো? মাটি খনন করতো, সেখানে বীজ বপন করতো। আবার ফসল তোলার সময় তারা পশুর চোয়াল ব্যবহার করতো, হাড়টা ব্যবহার করতো, তাই না? এই সময় এসে কি হলো? লাঙ্গল আবিষ্কার হলো। লাঙ্গল আবিষ্কার হলো, কিন্তু প্রথমত লাঙ্গল মানুষ, পুরুষরা কি করতো? তাদের কাঁধে জোয়াল নিয়ে জমি কর্ষণ করতো বা চাষ করতো তখন। তারপরে কি হলো? পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয় মেয়েদের থেকে। তখন যেহেতু লাঙ্গলটা চালানো কষ্ট, পুরুষরা দায়িত্ব নেয়। উৎপাদন বাড়তে থাকে। ঠিক আছে? উৎপাদন বাড়তে থাকে। নীল নদের তীর, সিন্ধু উপত্যকা ও টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকায় উৎপাদন হতো। সে সময় যেখানে সভ্যতা গড়ে উঠেছিল, সভ্যতাগুলো গড়ে উঠেছিল কোথায়? নীল নদের তীরে, মিশরীয় সভ্যতা, সিন্ধু উপত্যকা, আমরা আগেই বলেছি সিন্ধু সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকায় ছিল মেসোপটেমীয় সভ্যতা, তাই না মেয়েরা? এই সভ্যতাগুলো আবিষ্কার হওয়ার পেছনে কিন্তু এই যে কৃষিকাজ অনেক অনেক বেশি প্রভাব ফেলেছে। তাহলে এই সময়ে সেখানে ওই নদীর অববাহিকায় কি হতো? উৎপাদন হতো। যেহেতু নদীর অববাহিকায় কি হয়? পলি জমে সেখানকার মাটি বেশি উর্বর থাকে। তারপরে সেই সভ্যতাগুলোর বাইরেও গিয়েও আফ্রিকা, ইউরোপ ও এশিয়ায় কৃষিকাজ প্রসার লাভ করে। ঠিক আছে? আফ্রিকা, ইউরোপে এবং এশিয়ায় আস্তে আস্তে কৃষিকাজটা বিস্তার লাভ করতে থাকে, প্রসার লাভ করতে থাকে, বাড়তে থাকে। কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরো বেড়ে যায়। কারণ এই যে লাঙ্গল দিয়ে প্রথমে মানুষ কাঁধে কি করলো? কাঁধে জোয়াল নিয়ে লাঙ্গল চাষ করতো, কিন্তু এরপরে যখন তাদের দেখলো অনেক কষ্ট হচ্ছে, তখন তারা আস্তে আস্তে বুদ্ধি খাটিয়ে আবার জ্ঞানের বিকাশ, তাই না? জ্ঞানের বিকাশের সাথে সাথে তারা কি করলো? তখন মানুষের পরিবর্তে পশু দিয়ে তারা লাঙ্গল দিয়ে চাষ করতো। ঠিক আছে? এবং এই ফলে তার পশুপালনের প্রয়োজনীয়তা আরো বেশি মানুষের অনুভব করলো। মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে এই প্রথম। এই যে কখন এসে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করছে? যাযাবর জীবনযাপনের অবসান হলো কখন? খেয়াল করবে মেয়েরা, কৃষি ভিত্তিক সমাজে এসে। কৃষি ভিত্তিক যখন লাঙ্গলের আবিষ্কার হলো, মানুষ পশু দিয়ে জমি চাষ করতে শুরু করলো, সভ্যতাগুলোর সৃষ্টি হলো, সভ্যতা নদী অববাহিকায় উৎপাদন হতে শুরু করলো, উৎপাদন আস্তে আস্তে মানে বিভিন্ন আরো মহাদেশগুলো ছড়িয়ে, আফ্রিকা ছড়িয়ে পড়লো, ইউরোপে ছড়িয়ে পড়লো, এশিয়ায় ছড়িয়ে পড়লো কৃষিকাজটা, তাই না? মানুষ পশুপালনের প্রয়োজন হলো, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো। তখন আর মানুষ যাযাবর জীবনযাপনটা ছেড়ে দিল। স্থায়ীভাবে বসবাস শুরু করার ফলে কি হলো? নগর জীবনের বিকাশ হলো। ঠিক আছে? অনেক মানুষ যখন একসাথে বসবাস করতে শুরু করলো, লোকালয় যেখানে থাকে সেটাকে আমরা বলি সাধারণত নগর, তাই না? নগর জীবন যাপনে শুরু করলো। তাহলে এই হলো কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য। তাহলে মূল পয়েন্ট গুলো তোমরা ভালো করে খেয়াল করবে যে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করেছে কৃষিভিত্তিক সমাজে, মানুষ নগর জীবনে বিকাশ লাভ করেছে কৃষিভিত্তিক সমাজে। ঠিক আছে মেয়েরা? এরপরে আমরা চলে যাচ্ছি শিল্পভিত্তিক সমাজ। শিল্পভিত্তিক সমাজ মেয়েরা অনেক তোমাদের বইয়ে আছে ডিটেইলস, তারপর আমি সংক্ষেপে তোমাদেরকে
একটু করে আমি সুন্দর করে টেবিলটা করার চেষ্টা করেছি যাতে তোমাদের মনে থাকে। তোমরা এইটা পড়লেই যথেষ্ট আমার মনে হয় যে কিভাবে আস্তে আস্তে মানুষের জ্ঞান বিজ্ঞান উন্নতি হতে থাকলো ওই সময়ে। চরমভাবে তখন জ্ঞান বিজ্ঞান উন্নতি হলো অনেক, মানে হঠাৎ এর পরে কৃষিভিত্তিক সমাজের পরেই। কৃষিভিত্তিক সমাজের পরে তাদের উন্নতি হলো। কৃষিভিত্তিক সমাজের কি হলো, শিল্পভিত্তিক সমাজে এসে কি হলো ইউরোপে। হ্যাঁ, দেখো মধ্যযুগের শেষ দিকে কি হলো, কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়। গুরুত্বপূর্ণ উন্নয়ন হচ্ছে কোথায়? ইউরোপে। কোথায়? এটাই হচ্ছে ইউরোপে। ইউরোপে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন হয় ও জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ, যত জ্ঞান বাড়বে, যত তারা জানতে পারবে, ততই তারা তাদের জীবন সুশৃঙ্খলভাবে পরিচালিত করার জন্য আরো বিভিন্ন রকমের জিনিস উৎপাদন করতে পারবে, আরো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, জীবিকা অর্জন করতে পারবে। তাই মধ্যযুগের শেষ দিকে কি হলো, ইউরোপে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন হয় ও জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। 1492 সাল, হ্যাঁ 1492 সালে কি হলো, কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেন। ঠিক আছে মেয়েরা? 1685 সালে সে নিউটন আবিষ্কার করেন মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ সম্পর্কে তোমাদের বোঝাতে অনেক বোঝাতে হবে মেয়েরা, আর এটা তোমরা একটু বড় হলে বুঝতে পারবে। তারপরে নিউটন, খেয়াল করে রাখো যে নিউটনের একটা তার বিশাল একটা আবিষ্কার হচ্ছে, তার অবদান হচ্ছে, তার আবিষ্কার হচ্ছে মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ শক্তি। তারপরে 18 শতক ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন ও বিদ্যুৎ আবিষ্কার হয়। 18 শতকে কি হলো, ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন ও বিদ্যুৎ আবিষ্কার। দেখো বিদ্যুৎ আবিষ্কার হয়ে গেল, বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়। ঠিক আছে মেয়েরা? বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়ে গেল। কখন? শিল্পভিত্তিক সমাজে এসে। 18-19 শতক, দুটো শতকে এসে কি হলো, কয়লা, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। বিদ্যুৎ আবিষ্কার হয়েছে কিন্তু 18 শতকে, কিন্তু 18 শতকের পর 18-19 শতকের মাঝামাঝিতে যেয়ে তখন আবার বিদ্যুতের ব্যবহার শুরু হয়ে গেল, কয়লা, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। 19 শতকে এসে রেল যোগাযোগ চালু হয়। ঠিক আছে? 19 শতকে কি হলো, রেল যোগাযোগ চালু হয়, যেটা 18 শতকে হয়েছিল বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হয়েছিল। বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হয়েছিল, সেটাই রেল যোগাযোগ চালু হলো কিভাবে, 19 শতকে এসে। 20 শতকে বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার শুরু হয়। দেখেছো মেয়েরা? কিন্তু মানুষের কর্মকাণ্ড, মানুষের কৃতিত্ব, মানুষের যুগে যুগে, মানে কি বলবো, শতকের পর শতক ধরে মানুষ একটার পর একটা আবিষ্কার করে চলেছে, তাই না? সেই আদিম সমাজ থেকে, যে সমাজে কিছুই ছিল না, মানুষ গুহায়, বন জঙ্গলে বসবাস করত, যাযাবর জীবন যাপন করত, উৎপাদন করতে জানতো না, কিছুই, কোনো হাতিয়ার তাদের ছিল না, একমাত্র হাতিয়ার ছিল পাথরের হাতিয়ার, তাই না মেয়েরা? সেই সময় থেকে দেখো এই 20 শতক পর্যন্ত এসে মানুষ কিন্তু বিমান, রেডিও, সিনেমা, টেলিভিশন, কয়লা, বিদ্যুৎ, বিভিন্ন রকম বড় বড় আবিষ্কারগুলো এসে কখন এই শিল্পভিত্তিক সমাজে এসে কি হলো, বিশালভাবে বা বিস্তৃতি লাভ করলো। সবাই অনেক আবিষ্কার হলো, তাই না? জ্ঞান বিজ্ঞানের চরম উন্নতি হলো। ঠিক আছে? আচ্ছা, তারপরে যেমন এখানে একটা কথা আছে যে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে, পথিকৃৎ ছিল ইংল্যান্ড। তোমরা এটা ভালো করে পড়লেই তোমরা এটার উত্তরটা বুঝতে পারবে যতটুকু আমি বলেছি। তারপরও যে এখানে কোথায় কোথায় দেখো, যে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন প্রথমে কিন্তু শুরু হয়েছিল ইউরোপে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন ও জ্ঞান বিজ্ঞানের প্রতি এখানে প্রথম মধ্যযুগের শেষ দিকে ঘটনা, আমি সেই ইউরোপেটা লিখতে ভুলে গেছি, মানে ইউরোপে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে এবং জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষ, সেই জ্ঞান বিজ্ঞান, গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ঠিক আছে? এগুলো এই যে ইউরোপে মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস ও রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। ঠিক আছে? তাহলে ইউরোপে শুরু হয়েছিল, কিন্তু এটা ইংল্যান্ড, হ্যাঁ, কিন্তু পথিকৃৎ ছিল ইংল্যান্ড। বিভিন্ন কাজগুলো, এই যে বিভিন্ন আবিষ্কারগুলো কিন্তু ইংল্যান্ড থেকেই শুরু হয়েছিল, পথ দেখিয়েছিল ইংল্যান্ড। তাহলে তোমরা কি বুঝতে পারছো মেয়েরা, শিল্পভিত্তিক সমাজ এই সময়ে রেনেসাঁ বা নবজাগৃতি সৃষ্টি হয়েছিল। নবজাগৃতি যেটাকে বলে, এটাকে বলা হয় যে ইউরোপে বিভিন্ন আবিষ্কারগুলো হচ্ছে,
সেই কারণে সেই সময়টাকে বলা হয়েছিল নবজাগৃতি বা রেনেসা। একটু খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা। ইউরোপের নবজাগৃতি বা রেনেসা নামে পরিচিত। কাকে বলা হচ্ছে? এই যে মানুষের জ্ঞান বিজ্ঞানের প্রতি আকর্ষণ বেড়ে গিয়েছিল, কৃষি উন্নয়ন বেড়ে গেল, বিভিন্ন রকম আবিষ্কারের প্রতি তাদের আকর্ষণ বেড়ে গেল, আবিষ্কার করতে তারা শুরু করলো। সেই কারণেই বলা হয়েছে যে এটাকে বলা হতো ইউরোপের নবজাগৃতি বা রেনেসা। ক্লিয়ার মেয়েরা? আচ্ছা, শেষে আমরা সব শেষে চলে যাচ্ছি শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। এটা তোমাদের বইয়ে খুব সুন্দর করে আছে, আমি বইয়ের অংশই একটু দিয়েছি, মেয়েরা খেয়াল করো, আমি একটু পড়ে বলি, পড়ে শোনাচ্ছি। শিল্পভিত্তিক সমাজে শক্তির উৎস হিসাবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র। মানুষও আস্তে আস্তে কিন্তু যন্ত্র চলে আসছে, ঠিক আছে? মানুষ যে কাজটা করতো, শক্তির উৎস, আমরা কখনো পশু দিয়ে দেখেছি, আমাদের উৎপাদন প্রক্রিয়া চালু হয়েছে, পশু দিয়ে আমরা অন্য কাজ করেছি, মানুষ বিভিন্নভাবে আবিষ্কার করেছে নিজেরাই, কিন্তু সেই ক্ষেত্রে আস্তে আস্তে সে তাদের স্থানটা দখল করে নিল যন্ত্র। শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, এটা কি শিল্প বিপ্লব পরবর্তী সমাজ? এই পরবর্তী সমাজে ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। ভিত্তি মানুষের জ্ঞান এবং বিভিন্ন রকমের তথ্য নিয়ে মানুষ জ্ঞান বিজ্ঞানে এই জ্ঞানটাকে কাজে লাগিয়েছে, বিভিন্ন রকমের আবিষ্কার করেছে, বিভিন্ন মানুষের জীবনযাপন পদ্ধতিকে সহজ করেছে, এবং মানুষের জীবন সহজ করার জন্য কত রকমের আবিষ্কার করা যায়, যোগাযোগ ব্যবস্থা কত উন্নত করা যায়, সবকিছুই কিন্তু কিসের, সবকিছু কি ছিল আবিষ্কার হচ্ছে কিসের ভিত্তিতে? মানুষ সমাজের এই জ্ঞান ও তথ্যের ভিত্তিতে, ঠিক আছে? জ্ঞান ও তথ্যের ভিত্তিতে শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। সম্পত্তির মালিকদের বদলে, খেয়াল করবে না, সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী। আগে শুধু ছিল সম্পত্তির মালিক, আগে কোনো চাকরি বা এগুলি কেউ কোনো কাজ, কোনো পেশা, ওই ধরনের পেশা ছিল না। মানুষের উৎপাদন করত, পশুপালন করত, এগুলো করেই মানুষের জীবিকা অর্জন হতো। এরপরে এই শিল্প বিপ্লব পরবর্তী সমাজে এসে কি করলো? সম্পত্তি, শুধু মানুষ সম্পত্তি মালিক হিসেবেই তার জীবিকা অর্জন হতো না, মালিকানা করে তার জীবিকা অর্জন হতো না, তার বিভিন্ন রকমের বিভিন্ন কাজ করে জীবিকা অর্জন করতে শুরু করলো। যেমন মানুষের বিভিন্ন পেশায় নিয়োজিত হতো, পেশাজীবী, তাই না? চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী ও সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত মানুষেরাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ঠিক আছে? এই যে আমি যে তোমাদের আজকে পাঠদান দিচ্ছি, এটা কি কাজ বলো তো? এটা হচ্ছে সেবা, তাই না? এটা হচ্ছে সেবা। শিক্ষকের কাজ, ডাক্তারের কাজ, এগুলো হচ্ছে সেবা। তাহলে কি বলেছে যে বিভিন্ন পেশায় মানুষই, এটাও তো আমার একটা পেশা, আমি সেবা প্রদান করছি, সেবা দান করছি, এটা হচ্ছে আমার পেশা, তাই না মেয়েরা? তাহলে এই যে বিভিন্ন পেশায় মানুষে নিয়োজিত হয়েছে, এই সম্পত্তি, শুধু সম্পত্তির মালিক বা জমিদার হিসেবেই মানুষ আর থাকলো না, তারা বিভিন্ন যার যার জীবিকা অর্জনের বিভিন্ন রকম পেশা বেছে নিল যার যার যোগ্যতা অনুযায়ী। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম, খেয়াল করো মেয়েরা, স্বয়ংক্রিয় যন্ত্র, বিভিন্ন রকমের যন্ত্রের আবিষ্কার হয়েছে। কম্পিউটার তোমরা তো এখন প্রতি ঘরে ঘরেই আছে, বিশেষ করে আমাদের শহর এলাকার কথা বলছি আমি। হ্যাঁ, কম্পিউটার মানুষের প্রত্যেকের হাতে, শহরে গ্রামে সব জায়গায় প্রত্যেকের হাতে এখন মোবাইল ফোন আছে, এবং যোগাযোগের নানা মাধ্যম তৈরি হয়েছে, নানা মাধ্যম, যেমন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সামাজিক সম্পর্ক, মানুষের সাথে সামাজিক মাধ্যম, যোগাযোগের সামাজিক মাধ্যম, অনেকগুলো মাধ্যম তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে ফেসবুক। পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। আজকের যুগে খেয়াল করো, আজকে হয়তো বা আমার 20 বছর 25 বছর কারোর সাথে যোগাযোগ ছিল না, দেখা হয়নি, কিন্তু আজকে ফেসবুকের মাধ্যমে হয়তো বা অন্যান্য যোগাযোগ, সামাজিক যোগাযোগের মাধ্যম যেগুলো আছে, সেগুলোর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে, সারা বিশ্বে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারছি। এটা বিজ্ঞানের কত বড় অবদান, তাই না? মানুষের জ্ঞানের অবদান, মানুষের জ্ঞান, তথ্য। আচ্ছা, পৃথিবী তাহলে কি করেছে? যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হচ্ছে। আচ্ছা, পৃথিবী এখন দিন দিন ছোট হয়ে আসছে, সব হাতের মুঠোয় চলে আসছে, একটি গ্রামে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে বিশ্বায়ন। এই যে পৃথিবী ছোট হয়ে আসছে, কিসের কারণে? নানা যোগাযোগের নানা মাধ্যমের কারণে, তাই না? এইটাকেই বলা হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বিশ্বায়ন। অর্থাৎ বিশ্ব এখন একই ছোট হয়ে এসছে সারা বিশ্ব।
তাহলে মেয়েরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি যতটুকু পড়িয়েছি আসলে আশা করি তোমরা কিছু হলেও বুঝেছো। যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আমি। তাহলে আজকে আলোচনা তো এই পর্যন্তই গেল। প্রশ্ন উত্তর যদিও তোমাদের এখন অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা অনেকেই ব্যস্ত। তোমরা সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত। তারপর একটু প্রশ্নগুলো আমি ২-১ টা ৩ টা দিয়েছি। সময় পেলে একটুখানি এগুলো নিজেরা বুঝার চেষ্টা করবে। মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে। ব্যাখ্যা করো। আমি কিন্তু বলেছি তোমাদের। সভ্যতা হচ্ছে কৃষির অবদান। বিশ্লেষণ করো। বাংলাদেশের সমাজ যেন মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল। যুক্তি দিয়ে উপস্থাপন করো। তাহলে প্রশ্নগুলো তোমরা আশা করি সময় যখন পাবে তখন একটু বোঝার চেষ্টা করবে, একটু লিখবে, সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। সবাই সবার জন্য দোয়া করবে। আর অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো এখনো বাকি রয়ে গেছে সেগুলো সুন্দর করে রেডি করবে, করে সময় মতো ঠিক সময় যখন তোমাদের সময় দেওয়া যতটুকু সময় ওই সময়ের মধ্যেই দিয়ে সাবমিট করার চেষ্টা করবে। তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আমার জন্য সবাই দোয়া করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।